জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমরা সকলে আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের বিষয় প্রাণীবিদ্যা, অনার্স তৃতীয় বর্ষ। তৃতীয় বর্ষের বিষয় কোড হচ্ছে 23-31-07, ডেভেলপমেন্টাল বায়োলজি ও ইথোলজি। আজকে তোমাদের সাথে লেকচার 2। আমাদের বিষয়টি ছিল গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিসেরই আজকে আমরা এর অংশ পড়ব, উজেনেসিস। আমরা গতকালকে পড়েছিলাম স্পারমাটোজেনেসিস, আজকে পড়ব উজেনেসিস। আমি তোমাদের সাথে আছি নাজমাতুস সাকিবা, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা, সরকারি বিএম কলেজ, বরিশাল। তোমরা আজকে যে যে বিষয় যে শিখতে পারবে সেগুলো হচ্ছে উজেনেসিস কি তা বলতে পারবে, উজেনেসিস প্রক্রিয়া বর্ণনা করতে পারবে, কর্টিক্যাল দানা ও সেবিকা কোষ সম্বন্ধে জানতে পারবে। উজেনেসিস কি? তোমরা কালকেও গ্যামেটোজেনেসিসের ভিতরেই ছিল উজেনেসিস। উজেনেসিস কি আমরা আগে সেটা শিখব। উজেনেসিস হচ্ছে স্ত্রী গুনাট বা ডিম্বাশয়ের অভ্যন্তরে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় উজেনেসিস। উজেনেসিস প্রক্রিয়া ধারাবাহিক পর্যায় হচ্ছে সংখ্যা বৃদ্ধি পর্যায়, বৃদ্ধি পর্যায় এবং পরিপক্কতা পর্যায়। আমরা উজেনেসিস সম্বন্ধে আরেকটু জানবো যে স্ত্রী গুনাট বা ডিম্বাশয়ের অভ্যন্তরে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াকে বলে উজেনেসিস। এক্ষেত্রে দেখো যে মেরুদণ্ডী প্রাণীর ডিম্বাশয়ে বহিরাবরণ, মেরুদণ্ডী প্রাণীর যে ডিম্বাশয় তার বহিরাবরণ সৃষ্টিকারী জার্মিনাল এপিথেলিয়াম হতে উজেনেসিসের জন্য অনবরত প্রাইমোডিয়াল জার্ম কোষ উৎপন্ন হয়। উজেনেসিসের সূচনা ঘটে যে জার্মিনাল এপিথেলিয়াম থেকে। তো জার্মিনাল এপিথেলিয়ামের অনবরত প্রাইমোডিয়াল জার্ম কোষ উৎপন্ন হয়। প্রাইমোডিয়াল জার্ম কোষের উৎপত্তি স্থলের নাম হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। আর স্পারমাটোজেনেসিসের তুলনায় উজেনেসিস প্রক্রিয়াটা একটু জটিল এবং ভিন্ন প্রকৃতির। এক্ষেত্রে সর্বশেষে আমরা 4টি অসম হ্যাপ্লয়েড কোষ ছাড়াও বর্ধনশীল যে ভ্রূণটি বৃদ্ধি পাবে সেই ভ্রূণের পুষ্টির যোগানের জন্য ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণ খাদ্য সঞ্চয়ের প্রয়োজন হয়। ডিম্বাণু সৃষ্টির জন্য জার্মিনাল এপিথেলিয়ামের কোষগুলো বিচ্ছিন্ন হয়ে ডিম্বাশয়ের কর্টেক্সে প্রবেশ করে। আর এই জার্ম কোষগুলি মূলত ডিপ্লয়েড। এরা উজেনেসিস প্রক্রিয়ায় অংশ নেয় এবং এদের প্রাইমোডিয়াল জার্ম কোষ বলা হয়। প্রাইমোডিয়াল মানে জার্ম কোষগুলোকেই বলা হয় প্রাইমোডিয়াল জার্ম কোষ। উজেনেসিস প্রক্রিয়ার প্রথমে আমরা দেখলাম কি সংখ্যা বৃদ্ধি পর্যায়, এরপরে আছে বৃদ্ধি পর্যায়, তারপরে পরিপক্কতা পর্যায়। সংখ্যা বৃদ্ধি পর্যায়ে প্রাইমোডিয়াল জার্ম কোষগুলো পুনরায় বিভাজিত হয়ে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে শেষ পর্যায়ে যে কোষ উৎপন্ন হয় তাকেই আমরা বলি প্রাইমারি উসাইট। পরবর্তীতে এই প্রাইমারি উসাইট মিউসিস বা পরিপক্ক বিভাজনের মাধ্যমে উসাইটের বৃদ্ধি দশায় প্রবেশ করে। তাহলে সংখ্যা বৃদ্ধি পর্যায়ে মূলত আমাদের মাইটোসিস প্রক্রিয়ায় যে প্রাইমোডিয়াল জার্ম কোষগুলো থাকে এগুলো পুনরায় বিভাজনের মাধ্যমে প্রাইমারি উসাইটে পরিণত হয়। এই প্রাইমারি উসাইট এরপর যাবে বৃদ্ধি পর্যায়ে। দেখো বৃদ্ধি পর্যায়ে উজেনেসিস প্রক্রিয়ার বৃদ্ধি পর্যায়টা খুবই দীর্ঘ। এ পর্যায়ে প্রাইমারি উসাইটের আয়তন ব্যাপক বৃদ্ধি পায়। এখানে স্তন্যপায়ী কোনো প্রজাতিতে ব্যাস বৃদ্ধি পেয়ে প্রায় 200 মাইক্রন হয় স্তন্যপায়ী প্রাণীর কোনো প্রাণীর। আর ব্যাঙের কোনো প্রাণীর 2000 মাইক্রন পর্যন্ত ব্যাস বৃদ্ধি পায় এবং পাখির কোনো প্রজাতির ব্যাস 4000 মাইক্রন পর্যন্ত বৃদ্ধি পায়। তো বৃদ্ধির ক্ষেত্রে মানে প্রাথমিকভাবে প্রথমের এই প্রাইমোডিয়াল জার্ম কোষ এই 10 মাইক্রন থাকে গড় ব্যাস, মানে স্বাভাবিকভাবে যে গড় ব্যাস ধরা হয় সেটা হচ্ছে 10 মাইক্রন এবং এক্ষেত্রে এগুলো স্তন্যপায়ীর ক্ষেত্রে 200 গুণ বৃদ্ধি পায় এবং ডিম্বপাতের পূর্বে 6 থেকে
14 দিনের মধ্যে মুরগির ওসাইটের আয়তন প্রায় 200 গুণ বৃদ্ধি পায়। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ধারাবাহিক বৃদ্ধির ফলেই প্রাইমোর্ডিয়াল ওসাইট বৃহদাকার ধারণ করে। সমগ্র বৃদ্ধি পর্যায়কে মূলত দুইটি ভাগে ভাগ করা যায়। সমগ্র বৃদ্ধি পর্যায়কে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রি ভাইটেলোজেনেসিস বৃদ্ধিকাল, আরেকটি হচ্ছে ভাইটেলোজেনেসিস বৃদ্ধিকাল। তাহলে বৃদ্ধি পর্যায়কে আমরা দুইটি ভাগে পেলাম, একটা হচ্ছে প্রি ভাইটেলোজেনেসিস, আরেকটি হচ্ছে ভাইটেলোজেনেসিস। প্রি ভাইটেলোজেনেসিস এই প্রক্রিয়াটিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন এ সময় প্রাইমারি ওসাইটের নিউক্লিয়াসের এবং সাইটোপ্লাজমের ব্যাপক আয়তন বৃদ্ধি ঘটে এবং কুসুমের সঞ্চয় ঘটে না। প্রি ভাইটেলোজেনেসিস প্রক্রিয়ায় যে ওসাইট থাকে প্রাইমারি ওসাইট, এটা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আয়তন বৃদ্ধি ঘটে কিন্তু কোনো কুসুমের সঞ্চয় ঘটে না। এই পর্যায়ে নিউক্লিয় বস্তুর বৃদ্ধি এবং সাইটোপ্লাজমীয় বস্তুর বৃদ্ধি এবং কর্টিক্যাল দানা দেখা যায়। তো নিউক্লিয় বস্তুর বৃদ্ধির ক্ষেত্রে দেখা যায় যে নিউক্লিওলাসের সংখ্যা বৃদ্ধি পায় এবং প্রাইমারি ওসাইটে প্রচুর পরিমাণ নিউক্লিয় রস তৈরি হয়। এর ফলে নিউক্লিয়াসটির আয়তন বৃদ্ধি পায়। বর্ধনশীল ওসাইটের এই যে রসস্ফীতির বৃহদাকার নিউক্লিয়াসকে বলা হয় জার্মিনাল ভেসিকল। এই যে নিউক্লিয় বস্তুর বৃদ্ধি, এখানে যে বৃহৎ আকারের যে নিউক্লিয়াসটা দেখা যায় সেটাকে বলা হয় জার্মিনাল ভেসিকল। আর সমসংস্থ ক্রোমোজোম গুলো এখানে জোড়া বাঁধে। নিউক্লিয় ভেসিকলের ভিতরে এই যেগুলো ক্রোমোজোম থাকে যেগুলো একই রকমের সমসংস্থ, সেগুলো জোড়া বাঁধে এবং ক্রোমোজোম গুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। যেসব প্রাণীর ডিমের আকার বড়, যেমন উভচরের, এদের প্রাইমারি ওসাইটের ক্রোমোজোম গুলোর প্রধান অক্ষ থেকে উভয় পাশে অনেক লুপ তৈরি হয়, ল্যাম্ব্রাস ক্রোমোজোমের গঠন লাভ করে। উভচর প্রাণীর দেহে গিয়ে নিউক্লিয়াসের নিউক্লিয় বস্তু বৃদ্ধি পেয়ে ঘনসন্নিবিষ্ট হয়ে যে ক্রোমোজোমটা আসে সেটা হচ্ছে ল্যাম্ব্রাস ক্রোমোজোম। আর লুপ সমূহ ডিএনএ সক্রিয়ভাবে মেসেঞ্জার আরএনএ ট্রান্সক্রিপশনে নিয়োজিত হয়। লুপ সমূহ এই যে ল্যাম্ব্রাস ক্রোমোজোমের যে লুপ, সেখানে ডিএনএ সক্রিয়ভাবে মেসেঞ্জার আরএনএ ট্রান্সক্রিপশনে নিয়োজিত হয়। এভাবে ল্যাম্ব্রাস ক্রোমোজোম থেকে অনেক মেসেঞ্জার অণু সৃষ্টি হয়। মেসেঞ্জার অণুগুলো সাইটোপ্লাজমে প্রবেশ করে এবং প্রোটিন সংশ্লেষণের অংশ নেয়। কিছু কিছু মেসেঞ্জার অণু প্রোটিন আবৃত হয়ে নিষ্ক্রিয় হয় এবং ইনফর্মোজোম হিসেবে সঞ্চিত হয়। মানে মেসেঞ্জার অণুর যে প্রোটিন থাকে সেগুলো নিষ্ক্রিয় হয়ে সঞ্চিত হয়, ইনফর্মোজোম হিসেবে সঞ্চিত হয়ে থাকে। তো ক্লিভেজের প্রথম দিকে ডিএনএ যখন নিজস্ব প্রতিলিপি গঠনে নিয়োজিত হয়, ইনফর্মোজোমেও তখন ব্যবহৃত হয়। ডিএনএ নিজস্ব প্রতিলিপি নিয়ে নিয়োজিত হলে তখন ইনফর্মোজোম ব্যবহৃত হয়। ইনফর্মোজোমটা সৃষ্টি হয় কিভাবে? প্রোটিন অণু নিষ্ক্রিয় হয়ে, মেসেঞ্জার আরএনএ প্রোটিন অণু নিষ্ক্রিয় হয়ে ইনফর্মোজোম সৃষ্টি হয় এবং এটা ডিএনএ প্রতিলিপির সময় ব্যবহৃত হয়। মেসেঞ্জার সংশ্লেষ ছাড়াও প্রাইমারি ওসাইট ক্রোমোজোমীয় ডিএনএ, আরএনএ, ডিএনএ হতে টিআরএনএ এবং আরএনএ সংশ্লেষিত হয় এবং সাইটোপ্লাজমে বাহিত হয়। প্রাইমারি ওসাইটের বৃদ্ধির পর্যায়ে নিউক্লিওলাসের আকার অত্যন্ত বৃদ্ধি পায় এবং খুব স্পষ্ট হয়। অনেক প্রাণীতে একটা বৃহৎ নিউক্লিয়াসের পরিবর্তে জার্মিনাল ভেসিকলের মধ্যে অনেক ক্ষুদ্রাকার নিউক্লিওলাসও সৃষ্টি হয়। এক্ষেত্রে দেখা যায় যে আরএনএ সংশ্লেষণের ফলে নিউক্লিওলাসের সংখ্যা বৃদ্ধি পায়। তো নিউক্লিয় বস্তুর পরিবর্তনের মধ্যে আমরা দেখলাম যে প্রি ভাইটালাইন বৃদ্ধিকালে প্রাইমারি ওসাইট প্রচুর পরিমাণে কি করে, নিউক্লিয় রস তৈরি করে এবং সর্বশেষে এটা কি করে, সংখ্যা বৃদ্ধি ঘটে। আর আরএনএ সংশ্লেষণের ফলে নিউক্লিওলাসের সংখ্যা বৃদ্ধি পায়। এরপর আমরা দেখবো যে সাইটোপ্লাজমীয় বস্তুর বৃদ্ধি। সাইটোপ্লাজমীয় বস্তুর বৃদ্ধির ভিতরে আছে, দেখো, ওসাইটের সাইটোপ্লাজমে ডিএনএ, আরএনএ, এটিপি এবং এনজাইমের পরিমাণ বৃদ্ধি পায়। তরুণ ওসাইটের মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কম থাকে। কোনো তরুণ মানে ছোট যে নতুন সৃষ্টি ওসাইট, তার ভিতরে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কম থাকে। প্রাইমারি ওসাইটের বৃদ্ধি পর্যায়ে বেশ কিছু প্রাণীতে যেমন উভচর এবং পাখি মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশ বৃদ্ধি পায় এবং একত্র জড়ো হয়ে মাইটোকন্ড্রিয়ার ছায়ারূপে অবস্থান করে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকায় বর্ধনশীল ওসাইটের নিউক্লিয় ডিএনএর তুলনায় মাইটোকন্ড্রিয় ডিএনএর পরিমাণ অনেক বেশি হয়।
তরুণ উসাইটে অসংখ্য ছোট ছোট ভেসিকল রূপে দানার অন্তঃপ্লাজমীয় জালিকা দেখা যায়। অন্তঃপ্লাজমীয় জালিকা দেখা যায় এবং বর্ধনশীল উসাইটে এগুলো সহ অ্যানুলয়েড ল্যামেলি থাকে। এসব ল্যামেলি সাইটোপ্লাজমে আরএনএ সঞ্চয় স্থান হিসেবে কাজ করে এবং ওজেনেসিসের শেষ পর্যায়ে ল্যামেলিগুলো ভেঙে যায় এবং অদৃশ্য হয়ে যায়। তরুণ উসাইটের সেন্ট্রোজোমকে ঘিরে গলজি কমপ্লেক্স অবস্থান করে। তরুণ উসাইটের যে সেন্ট্রোজোম থাকে সেখানে তাকে ঘিরে কি অবস্থান করে? গলজি কমপ্লেক্স। পরিণত উসাইটের ব্যাং এবং মুরগির ক্ষেত্রে সাবকর্টিক্যাল সাইটোপ্লাজমে গলজি কমপ্লেক্স অবস্থান করে। সাবকর্টিক্যাল গলজি কমপ্লেক্সের অবস্থান থাকে কোথায়? সাবকর্টিক্যাল সাইটোপ্লাজমে এবং কোনো কোনো সময় এগুলো অদৃশ্য হয়ে যায়। স্বাভাবিক কার্যসাধন ছাড়াও গলজি কমপ্লেক্স উসাইটের মধ্যে কর্টিক্যাল দানা সৃষ্টি করে। তার আমরা যে সাইটোপ্লাজমে ডিএনএ, আরএনএ এবং এটিপি বৃদ্ধি পায় এবং কোনো কোনো প্রাণীর মাইটোকন্ড্রিয়া বৃদ্ধি পায় এবং কোনো কোনো প্রাণীতে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কমে যায় এবং এই ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি আসে? গলজি কমপ্লেক্স। গলজি কমপ্লেক্স এসে কর্টিক্যাল দানার সৃষ্টি করে। এখানে গলজি কমপ্লেক্স যে থাকে সেটা সাইটোপ্লাজমীয় গলজি কমপ্লেক্স, এটা কি করে? কর্টিক্যাল দানার সৃষ্টি করে। আমরা দেখবো যে কর্টিক্যাল দানা কি করে। কর্টিক্যাল দানাগুলো পর্দা বেষ্টিত এক ধরনের বর্তুলাকার গঠন। এদের ব্যাস 0.8 মাইক্রন এবং দানাগুলো মিউকোপলিস্যাকারাইড ধারণ করে যা নিষেকের সময় নিষেক পর্দা গঠনে ব্যবহৃত হয়। তাহলে কর্টিক্যাল দানার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে নিষেকের সময় নিষেক পর্দা তৈরি করে। আমাদের যে ডিম্বাণু তার চারপাশে একটা নিষেক পর্দা সৃষ্টি করে। ডিকপার্টিকা মোলাস্কা যেমন এনিলিডা, কিছু এনিলিডা, মাছ, ব্যাং এগুলো কি করে? স্তন্যপায়ী এদের কর্টিক্যাল দানা দেখা যায় এবং কিছু গ্যাস্ট্রোপোড যেমন মোলাস পতঙ্গ, ইউরোডেলা, গ্যাস্ট্রোপোড বলতে তো শামুক, তারপরে ইউরোডেলা, এগুলো কি করে? স্তন্যপায়ী ইঁদুর এবং গিনিপিগ এটি অনুপস্থিত থাকে। উসাইটের ভিতরের দিকে গলজি কমপ্লেক্সের সিস্টার্নি থেকে প্রথমে কর্টিক্যাল দানা গঠিত হয় এবং অতঃপর দানাগুলো পরিধির দিকে গমন করে এবং উসাইটের প্লাজমা পর্দার কাছাকাছি সজ্জিত হয়। প্রি ভাইটেলোজেনেসিস বৃদ্ধিকালের পর ভাইটেলোজেনেসিসের বৃদ্ধিকাল শুরু হয়। তো আমরা প্রি ভাইটেলোজেনেসিস এর মধ্যে আমরা তিনটি বস্তু দেখলাম: নিউক্লিয় বস্তুর বৃদ্ধি, সাইটোপ্লাজমীয় বস্তুর বৃদ্ধি এবং কর্টিক্যাল দানার সৃষ্টি। সাইটোপ্লাজমীয় বস্তুর ভিতরে যে গলজি কমপ্লেক্স থাকে সেই গলজি কমপ্লেক্স থেকেই আমরা কর্টিক্যাল দানার উৎপত্তি হয়। আর কর্টিক্যাল দানার কাজ হচ্ছে কি করে? নিষেকের সময় নিষেক পর্দার সৃষ্টি করে, ডিম্বাণুর চারিধারে নিষেক পর্দার সৃষ্টি করে। এবার আমরা দেখবো যে ভাইটেলোজেনেসিস এর বৃদ্ধিকাল। প্রিভাইটেলোজেনেসিস দেখলাম, এবার দেখবো ভাইটেলোজেনেসিসের বৃদ্ধিকাল। ভাইটেলোজেনেসিসের বৃদ্ধিকালে ডিমের সাইটোপ্লাজম দ্রুত হারে গ্লাইকোজেন, কিছু শর্করা, লিপিড, প্রোটিন ইত্যাদি সঞ্চিত খাদ্য গাঢ়ভর্তি মানে প্যাকড করে, এগুলোকে একত্রিত করে। যেমন শর্করা, লিপিড, প্রোটিন এগুলোকে সাইটোপ্লাজমে যে গ্লাইকোজেন থাকে দ্রুত হারে সেগুলোকে একত্রিত করে। এ সময় সঞ্চিত খাদ্যকে সমষ্টিগতভাবে বলা হয় কি? কুসুম। এই যে এই প্রোটিন, শর্করা, গ্লাইকোজেন এগুলোকে একত্র করে যে উপাদানটা তৈরি করে তাকে আমরা বলি কি? কুসুম বা ভাইটেলাইন। কুসুম বা ভাইটেলাইন। কিছু কিছু প্রাণীতে উসাইড গুলো নিজেরাই কুসুম সংশ্লেষ করলেও মানে আধুনিক ভ্রূণবিদদের গবেষণায় কুসুমের বিভিন্ন উপাদান যেমন প্রোটিন ও ফসফোলিপিড সংশ্লেষণে ডিম্বাশয়, আমাদের যে ডিম্বাশয় আছে এর বহির্ভূত কিছু কলা মধ্যে ঘটে থাকে। ডিম্বাশয়ের বহির্ভূত কলার মধ্যে এই উপাদানগুলো ঘটে থাকে আর কি। পতঙ্গের ফ্যাট বডি এবং অন্যান্য সকল মেরুদণ্ডী প্রাণীর যকৃতে কুসুম বস্তুর উপাদান সংশ্লেষ করে। যকৃত থেকে উপাদানগুলো দ্রবীভূত অবস্থায় রক্তবাহিত হয় কিছু ডিম্বাশয় কোষ যেমন ফলিকল কোষে পৌঁছায়। যকৃত থেকে যে উপাদানগুলো দ্রবীভূত হয় যেমন প্রোটিন, ফসফোলিপিড এগুলোকে একত্রিত হয়ে যকৃত কুসুম বস্তুগুলো সংশ্লেষ হওয়ার পরে সেগুলো ডিম্বাশয় কোষে ফলিকল কোষে পৌঁছায়। ফলিকল কোষে যেহেতু মেরুদণ্ডী প্রাণীর বর্ধনশীল উসাইট ফলিকল কোষ দিয়েই ঘেরা থাকে। মেরুদণ্ডী প্রাণীর যে বর্ধনশীল যে উসাইটটি আমাদের পরিপক্ক হবে সেই উসাইটটি ফলিকল কোষ দিয়ে ঘেরা থাকে। আর এই ফলিকল কোষ পিনোসাইটোসিস পদ্ধতিতে নিজেদের মাইক্রোভিলায় বরাবর
উসাইট ফলিকল কোষ থেকে কুসুম উপাদানগুলো গ্রহণ করে। উসাইট যে ফলিকল কোষ থেকে যে কুসুম উপাদানটি গ্রহণ করবে সেই পদ্ধতিটির নাম বললাম কি আমি, পিনোসাইটোসিস। তোমরা লিখে রাখতে পারো যে পিনোসাইটোসিস কাকে বলে। এখানে উসাইট ফলিকল কোষ থেকে যে কুসুম বস্তু গ্রহণ করে সেই পদ্ধতিটা কি, মাইক্রোভিলাইয়ের মাধ্যমে ফলিকল কোষ থেকে কুসুম উপাদান গ্রহণ করে সেই পদ্ধতিটাকে বলা হয় কি, পিনোসাইটোসিস। গলজি কমপ্লেক্স এবং অন্তঃপ্লাজমীয় জালিকা এই উপাদানসমূহ উসাইটের পরিবর্তিত মাইটোকন্ড্রিয়া বহন করে। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে প্রোটিন কাইনেস, মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে যে এনজাইমটি থাকে সেটি হচ্ছে প্রোটিন কাইনেস। এই এনজাইমের সহায়তায় কুসুম উপাদানগুলো অদ্রাব্য অবস্থায় পরিণত হয়। এভাবেই কুসুম দানার সংশ্লেষণ ঘটে। কুসুম দানা স্ফটিকাকার, এর সময় মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি সরে পরিধির দিকে চলে যায় এবং কুসুম দানা মাইটোকন্ড্রিয়ার গহ্বরে স্থান করে নেয়। উসাইটের বৃদ্ধি পর্যায়ে এরপরে আমরা দেখবো যে ভাইটোলোজেনেসিস এর ভিতরে প্রথমে আমরা দেখলাম কি যে কুসুম বস্তু কিভাবে তৈরি হয় এবং সেই কুসুম বস্তুটাকে কিভাবে মাইক্রোভিলাইয়ের মাধ্যমে কিভাবে উসাইট গ্রহণ করে। এবার উসাইটের বৃদ্ধি পর্যায়ে ডিম্বাশয়ে কলার ভূমিকা, ডিম্বাশয়ে যে কলা আছে সেই কলাগুলোর ভূমিকা কি উসাইটের বৃদ্ধি পর্যায়ে। কুসুম বস্তু গ্রহণ পর্যন্ত দেখলাম এবং এই ভাইটোলোজেনেসিস বৃদ্ধিকালের ভিতরেই আছে উসাইটের বৃদ্ধি পর্যায়ে ডিম্বাশয়ে কলার ভূমিকা। ডিম্বাশয়ে যে কলা আছে সেই কলার কি ভূমিকা, কলা মানে টিস্যু, ডিম্বাশয় কলার ভূমিকা। আমরা এই যে মাইটোকন্ড্রিয়া যেভাবে ক্রিস্টি, মাইটোলোজেনেসিস, মাইটোকন্ড্রিয়ার পর্দা এবং কুসুম দানা, এটা একটা ছবি আছে, এই ছবিটা তোমরা দিবা এই জায়গাটায়। এবার উসাইটের বৃদ্ধি পর্যায়ে ডিম্বাশয় কলার ভূমিকা দেখো। করডাটার উসাইটের বৃদ্ধি এবং পরিপক্কতার পর্যায়ে সকল সময় উসাইটগুলো ডিম্বাশয়ের ফলিকল কোষ দিয়ে বেষ্টিত থাকে। এই উসাইটগুলো যে ডিম্বাশয়ের ভিতরে যে ফলিকল কোষ আছে সেটা দ্বারা বেষ্টিত থাকে। প্রথমে এক স্তর, পরবর্তীতে একাধিক স্তরে সজ্জিত থাকে। এই ফলিকল কোষগুলো প্রথমে থাকে এক স্তর, পরবর্তীতে একাধিক স্তরে পরিবেষ্টিত থাকে। স্তন্যপায়ীর ফলিকল কোষগুলো ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়াম থেকে উৎপন্ন হয়। ফলিকল কোষের উৎপত্তি স্থল কোথায়? ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়াম। এবং প্রাথমিকভাবে তরুণ উসাইটগুলো এক স্তর ফলিকল কোষ দিয়ে আবৃত থাকে। প্রাথমিকভাবে এই যে তরুণ যে উসাইটগুলো এগুলো এক স্তর কোষ দিয়ে থাকে, পরবর্তীতে কোষের সংখ্যা আরো বৃদ্ধি পায় এবং কোষগুলো একাধিক স্তরে সজ্জিত হয়। উসাইট যতই পরিপক্কতা লাভ করতে থাকে, ফলিকল কোষপিণ্ডের অভ্যন্তরে একটি উপকেন্দ্রিক তরলপূর্ণ গহ্বর সৃষ্টি হয়। তো উসাইটের চারিদিকে প্রথমে থাকে এক স্তর বিশিষ্ট ফলিকল কোষ, এভাবে বৃদ্ধির পর্যায়ে আস্তে আস্তে ফলিকল কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং শেষ পর্যায়ে কি হয়, উসাইট যতই পরিপক্ক হতে থাকে ফলিকল কোষপিণ্ডের অভ্যন্তরে এর ভিতরে একটা তরলপূর্ণ গহ্বরের আবির্ভাব ঘটে। এই গহ্বরটিকে বলা হয় অ্যান্ট্রাম। এই পর্যায়ে ফলিকলটিকে বলা হয় কি, গ্রাফিয়ান ফলিকল। তাহলে এটাও একটা কুইজ প্রশ্ন লিখে রাখতে পারো যে গ্রাফিয়ান ফলিকল কাকে বলে। ফলিকলের ভিতরে যখন কি একটা তরলপূর্ণ গহ্বর আসে তখন এখানে এবং গহ্বরটিকে বলা হয় কি, অ্যান্ট্রাম। এবং এই পর্যায়ে অ্যান্ট্রামের গহ্বরের আবির্ভাব এবং এই পর্যায়ে সামগ্রিক ফলিকলটিকে বলা হয় কি, গ্রাফিয়ান ফলিকল। প্লাজমা পর্দার মধ্যে ডেজমোজোম গঠিত হয়। এই যে গ্রাফিয়ান ফলিকলটার ভিতরে আবার একটা নতুন একটা আবির্ভাব ঘটে, সেটার নাম কি, ডেজমোজোম। এরপর ফলিকল কোষ থেকে অনেক মাইক্রোভিলাই সৃষ্টি হয়, উসাইটের দিকে প্রসারিত হয়। উসাইটের চারদিকে থাকে কি, ফলিকল। ফলিকলের ভিতরে থাকে কি, ফলিকলের ভিতরে মানে উসাইটের বাহিরে থাকে ফলিকল। তো ফলিকল থেকে এবার কি, ফলিকল এবং উসাইট এর মাঝখানে কি আবির্ভাব করছে, ডেজমোজোম। এবং ফলিকল থেকে আরো কি পদার্থ সৃষ্টি হয়েছে, মাইক্রোভিলাই। এই মাইক্রোভিলাই উসাইটের দিকে প্রসার লাভ করে। একই সময় উসাইটের উপরিভাগ থেকে অসংখ্য মাইক্রোভিলাই প্রক্ষিপ্ত হয়ে উসাইট ও ফলিকলের মধ্যবর্তী স্থানে বিস্তার লাভ করে। এর ফলে উসাইট ও ফলিকল কোষসমূহের মাইক্রোভিলাই পরস্পরের মধ্যে আঙ্গুলের ন্যায় প্রসারিত হয়। ফলিকল কোষগুলো বিভিন্ন রাসায়নিক পদার্থ ক্ষরণ করে উসাইটের বৃদ্ধিতে সাহায্য করে। পিনোসাইটোসিস পদ্ধতিতে উসাইট এই সকল রাসায়নিক পদার্থ গ্রহণ করে। উসাইট এবং ফলিকলের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে একইভাবে উসাইটের প্রয়োজনীয় রাসায়নিক অণু গ্রহণ করে।
স্তন্যপায়ী উসাইটের মাইক্রোভিলাই সংশ্লিষ্ট এলাকাকে বলা হয় কি জোনা রেডিয়েটা। এটাও লিখে রাখতে পারো যে জোনা রেডিয়েটা কাকে বলে। উসাইটের বলা হয়েছে কি স্তন্যপায়ীর যে উসাইট, সেই উসাইটের মাইক্রোভিলাই সংশ্লিষ্ট এলাকাটাকে বলা হয় কি জোনা রেডিয়েটা। জোনা রেডিয়েটা আমরা দেখেছি যে উসাইটের চারিদিকে থাকে কি গ্রাফিয়ান ফলিকল বলা হয়েছে উসাইট সমৃদ্ধ ফলিকল। তো গ্রাফিয়ান ফলিকল, উসাইটের চারিদিকে অনেকগুলো ফলিকল থাকে, সেই ফলিকলের ভিতরে একটা ডেসমোজোম নামক একটা অঙ্গের আবির্ভাব ঘটে এবং অঙ্গ মানে একটা জায়গার আবির্ভাব ঘটে এবং ফলিকল থেকে কি তৈরি হয় অনেকগুলো মাইক্রোভিলয়। সেই মাইক্রোভিলয় গুলো কিসের সাথে উসাইটের সাথে কানেক্ট হয়, যুক্ত হয়। উসাইটের সাথে যুক্ত হলে মাইক্রোভিলয় গুলো থাকে আঙ্গুরের মতো অভিক্ষেপ এবং ফলিকল কোষগুলো বিভিন্ন কি করে রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। সেই ওই মাইক্রোভিলাইয়ের মাধ্যমে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, যার কারণে উসাইট কি হয় পরিপক্ক হয়। উসাইট আর ফলিকলের মধ্যবর্তী ফাঁকা জায়গায় কি থাকে প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ থাকে এবং উসাইটের মাইক্রোভিলাই সংশ্লিষ্ট এলাকাটাকে আমরা কি বলবো জোনা রেডিয়েটা। এবারে আমরা দেখব এই যে দেখো এখানে ফলিকল, এই যে এপিথেলিয়াম, জার্মিনাল এপিথেলিয়াম, এর থেকে এই যে সৃষ্টি হয়েছে সেমিনাল ভেসিকল, প্রাইমারি ফলিকল, এটা হচ্ছে সেকেন্ডারি ফলিকল, কেন্দ্রীয় ভেকুল, টারশিয়ারি ফলিকল, পরিধির দিকে গ্রাফিয়ান ফলিকল, এই যে পরিধির দিকে গ্রাফিয়ান ফলিকল, ত্বরণপূর্ণ অ্যাংট্রাম, এই যে গহ্বরের আবির্ভাব করছে, ফলিকলের মাঝখানে যে গহ্বরের আবির্ভাব করছে, ডিম্বাণু হচ্ছে এখানে, এই হচ্ছে যোজক কলা এবং ধ্বংসপ্রাপ্ত ফলিকল, এখান থেকে ডিম্বাণু বের হয়, এই ডিম্বাণুটি এখান থেকে বের হবে। এবারে আমরা দেখব সেবিকা কোষ। কিছু পতঙ্গ মোলাস্কা, অ্যানিলিডা এর সংখ্যা বৃদ্ধি প্রাইমোরিয়াল জার্ম কোষ থেকে কিছু সেবিকা কোষ উৎপন্ন হয়। এরা উসাইট গঠন করে, এরা উসাইট গঠন করে না, এদের সেবিকা কোষ কি করে উসাইটের বৃদ্ধির সময় সেবিকা কোষগুলো ব্যবহৃত হয় এবং সম্পূর্ণরূপে উসাইট কর্তৃক গঠিত হয়। প্রোটিন, লিপিড, গ্লাইকোজেন এবং নিউক্লিয়াস ইত্যাদি রাসায়নিক অণুর যোগান দেওয়া ছাড়াও সেবিকা কোষগুলো উসাইটে কিছু কোষাঙ্গাণু সরবরাহ করে। ডিমেরু বিভেদকরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফলিকল বেষ্টিত স্তন্যপায়ীর একটি তরুণ উসাইট। এই উসাইটটির চারিদিকে হচ্ছে দেখো এই যে জোনা রেডিয়েটা, বলা হয়েছে যে এই যে মাইক্রোভিলাই সংশ্লিষ্ট যে ফলিকল, এই বাহিরের দিকে হচ্ছে এইগুলো হচ্ছে মাইক্রোভিলাই, এই যে এই পাশের এগুলো মাইক্রোভিলাই দেখা যাচ্ছে, আর এইগুলো হচ্ছে ফলিকল, এগুলো ফলিকল, মাঝখানে এটা হচ্ছে উসাইট, আর এই যে ডেসমোজোমের আবির্ভাব ঘটে, এই যে এই ডেসমোজোম, এখানে একটা ডেসমোজোম, এখানে একটা ডেসমোজোম, এই ডেসমোজোম, এটা হচ্ছে তোমার একটা স্তন্যপায়ীর একটা তরুণ উসাইট। ডিমের বিভেদকরণ হচ্ছে পূর্ণগঠিত প্রাইমারি উসাইটের মধ্যে কুসুম বস্তু, রঞ্জক দানা ও অন্যান্য কোষ উপাদান সুষমভাবে বিন্যস্ত থাকে না। এরূপ বিন্যাস উপস্থাপন করার জন্য ডিমের দুই বিপরীত মেরু চিহ্নিত করা হয়। এক মেরুতে কুসুমযুক্ত সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস অবস্থান করে, এই মেরুকে বলা হয় কুসুম মুক্ত, বলা হয়েছে কুসুমযুক্ত না, কুসুম মুক্ত সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস অবস্থান করে, এই মেরুকে বলা হয় প্রাণী মেরু। আর বিপরীত মেরুকে বলা হয় ভেজিটাল মেরু। ভেজিটাল মেরুতে কি থাকবে কুসুম বস্তু সঞ্চিত থাকবে। কুসুম বস্তু বিকাশমান ভ্রূণের জন্য প্রয়োজনীয় পুষ্টি যোগান দেয়। দুই মেরুর সংযোগকারী রেখা ডিমের প্রধান অক্ষ গঠন করে। অনেক ডিমের মধ্যে ভেজিটাল মেরুতে কুসুম বস্তুর ঘনত্ব সুষম নয়। প্রাণী মেরু বা অ্যানিম্যাল পোল বলা হয় এবং ভেজিটাল পোল বলা হয়। মেরু অ্যানিম্যাল পোল এবং ভেজিটাল পোলের দিকে কুসুমের ঘনত্ব বৃদ্ধি পায়। কুসুম বস্তু ছাড়াও ডিমের সাইটোপ্লাজমে রঞ্জক পদার্থ এর বিস্তৃতিতে অসাম্যতা দেখা যায়। অনেক উভচরের ডিমে প্রাণী মেরু অতিমাত্রায় রঞ্জক সমৃদ্ধ এবং ভেজিটাল মেরু মূলত রঞ্জক পদার্থ বিহীন। তাহলে অ্যানিমাল মেরুতে অনেক উভচরের ডিমে দেখা গেছে যে অ্যানিমাল মেরু মানে প্রাণী মেরু প্রান্তটা রঞ্জক সমৃদ্ধ এবং ভেজিটাল মেরু প্রান্তটি রঞ্জক বিহীন। এরপরে আমরা দেখব যে পরিপক্কতা পর্যায়ে দেখা যায় যে পরিপক্কতা শুরুর জন্য উদ্দীপনা প্রয়োজন। মেরুদণ্ডী প্রাণীতে পিটুইটারি হরমোনের জন্য পরিপক্কতা প্রয়োজন। এই পরিপক্কতা ইসের জন্য একটা উদ্দীপনা দরকার, আর সেই উদ্দীপনা প্রদানকারী কে পিটুইটারি হরমোন। আর প্রাইমারি উসাইটের বৃদ্ধি এবং বিবিধকরণের সময় তার নিউক্লিয়াস মিওসিস বিভাজনের মাধ্যমে
এবং সিনাপস, ক্রসিং ওভার, কায়াজমা ইত্যাদি গঠনের মাধ্যমে জেনেটিক ইত্যাদি গঠনের মাধ্যমে অন্যান্য ক্ষেত্রে পরিপক্কতা পর্যায়ে সূচনা করে। জেনেটিক ঘটনা সম্পন্ন ঘটে, যেগুলোর কারণে জেনেটিক ঘটনা মানে জেনেটিক যে সমস্ত পরিবর্তন সেগুলো ঘটে কিসের মাধ্যমে? সিনাপস, ক্রসিং ওভার এবং কায়াজমা। এরপর ডায়াকাইনেসিস পদ্ধতি। ডায়াকাইনেসিস পদ্ধতিতে মানে এই তিনটা ঘটনা জেনেটিক ঘটনা সম্পন্ন হওয়ার পর বিভেদকরণের উসাইটের নিউক্লিয়াস ডায়াকাইনেসিস দশায় প্রবেশ করে। কিছু উদ্দীপনার কারণে উসাইটের নিউক্লিয় পর্দা ভেঙে যায় এবং নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থিত ক্রোমোজোমগুলো উসাইটের প্রাণীমেরুর পরিধির দিকে বাহিত হয়। এখানে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল গঠিত হয়। স্পিন্ডলের মাইক্রোটিউবিউলগুলো উসাইটের উপরিতলের দিকে লম্বভাবে অবস্থান করে। জোর বাঁধার সমসংস্থ ক্রোমোজোম পরিশেষে আলাদা হয়ে যায় এবং উসাইটের প্রাণীমেরুর উপরিতলে একটি স্ফীতি দেখা যায়। প্রথম মিউসিসের অ্যানাফেজ দশায় স্পিন্ডলের বাইরে সেন্ট্রিওলটি অর্ধেক বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম সহ পূর্বোক্ত সাইটোপ্লাজমীয় স্ফীত অংশের মধ্যে প্রবেশ করে। উসাইটের অবশিষ্ট অংশ থেকে ফুসকার মতো আলাদা হয়ে যায়। এই স্ফীত অংশটিকে বলা হয় হ্যাপ্লয়েড পোলার বডি বা পোলোসাইট। একই সাথে বৃহদাকার কুসুম সমৃদ্ধ অন্য একটা হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। একে সেকেন্ডারি উসাইট বা উটিট বলা হয়। উটিটের আকার প্রায় প্রাইমারি উসাইটের সমান থাকে। প্রতিটি উটিট পুনরায় মিউসিস 2 বা দ্বিতীয় মিউটিক বিভাজনের মাধ্যমে একটা ক্ষুদ্রকার সেকেন্ডারি পোলোসাইট এবং একটা বৃহদাকার ডিম্বাণু সৃষ্টি করে। প্রথম পোলার বডি এবং দ্বিতীয় মিউটিক বিভাজনের ফলে আরো দুটি সেকেন্ডারি পোলোসাইট উৎপন্ন হয়। এভাবে একটি পূর্ণগঠিত প্রাইমারি উসাইট থেকে 4টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। এদের মধ্যে একটি মাত্র ডিম্বাণুই কার্যকরী স্ত্রী গ্যামেট। পোলোসাইটের 3টি সাইটোপ্লাজমের পরিমাণ খুব কম থাকে এবং সঞ্চিত খাদ্যরূপে কুসুম বস্তু থাকে না। এর মধ্যে একটি হচ্ছে তোমার পোলোসাইটের মধ্যে একটা হচ্ছে কার্যকরী ডিম্বাণু আর তিনটির মধ্যে কোনো কুসুম বস্তুও থাকে না। ফলে এগুলো ভ্রূণ বিকাশের সামর্থ্যও থাকে না, পরবর্তীতে ধ্বংসপ্রাপ্ত হয়। ডিম্বাণুটির মধ্যে সঞ্চিত খাদ্যরূপে প্রচুর পরিমাণে কুসুম থাকায় তা পরস্পররত ভ্রূণের জন্য প্রয়োজনীয় পুষ্টির যোগান দিতে সামর্থ্য হয় এবং পূর্ণাঙ্গ প্রাণীতে বিকশিত হয়। আমরা এখানে দেখব যে মাইটোসিস পদ্ধতিতে দেখো প্রাইমারি উসাইট থেকে প্রাইমারি উসাইট, সেকেন্ডারি উসাইট, দুটো প্রাইমারি উসাইট থেকে দুটো সেকেন্ডারি উসাইট হইছে। এই সেকেন্ডারি উসাইটে দেখো এখানে হইছে ফার্স্ট পোলার বডি আর সেকেন্ডারি উসাইট থেকে একটি হচ্ছে মূল ওভাম, মূল ডিম্বাণু এবং আরেকটি পোলার বডি। এই তিনটা পোলার বডি এবং একটা ডিম্বাণু তৈরি হয়। এবার আমরা একটা ভিডিওর মাধ্যমে একটু দেখব। ওজেনেসিস পদ্ধতিটা একটু ভিডিওর মাধ্যমে তোমরা দেখো ওজেনেসিসের পদ্ধতিটা, তাহলে একটু ভিডিওটা দেখলে আমাদের ক্লিয়ার হবে। এই যে ওভারি, প্রাইমারি ওসাইট গুলো মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করছে। দেখো মাইটোসিস, উভনিয়াম তৈরি হয়েছে মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে। উভনিয়াম, এরপর বৃদ্ধি পর্যায়, উভনিয়ামের বৃদ্ধি পর্যায় প্রাইমারি উসাইট,
এরপর প্রাইমারি উৎসের থেকে মিয়োসিস পদ্ধতি। মিয়োসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড পোলার বডি বা পোলোসাইট সৃষ্টি হয়েছে। এই হ্যাপ্লয়েড পোলার বডি এবং সেকেন্ডারি উসাইট থেকে মিয়োসিস 2 এর বিভাজনের মাধ্যমে সেকেন্ডারি পলিসাইট এবং উটিড তৈরি হওয়ার পর দেখো পোলোসাইটস এবং একটি তিনটি পোলার বডি এবং একটা দেখো পোলার বডিগুলো কি নিশ্চিহ্ন হয়ে গেল হ্যাপ্লয়েড এগ। এবারে আমি তোমাদের কিছু প্রশ্ন বলছি, কুইজ প্রশ্ন, সেগুলো তোমরা লিখে নিতে পারো। যেমন ওজেনেসিস কাকে বলে? সেবিকা লিখে নাও প্রশ্নগুলো কিছু। ওজেনেসিস কাকে বলে? লেখো। ওজেনেসিস কয়টি ধাপে সম্পন্ন হয়? সংখ্যা বৃদ্ধি পর্যায়ে শেষে আমরা কি পাই? সংখ্যা বৃদ্ধি পর্যায়ে শেষে আমরা পাই প্রাইমারি উসাইট। এবং বৃদ্ধি পর্যায়ে কয়টি ধাপে সম্পন্ন হয়? লেখো। বৃদ্ধি পর্যায়ে প্রি ভাইটোলোজেনেসিস বৃদ্ধি পর্যায়ে এবং ভাইটোলোজেনেসিস বৃদ্ধি পর্যায়ে। প্রি ভাইটোলোজেনেসিস বৃদ্ধি পর্যায়ের মধ্যে আছে নিউক্লিয় বস্তু এবং সাইটোপ্লাজমীয় বস্তু, কর্টিক্যাল দানা। ভাইটোলোজেনেসিসের বৃদ্ধিকাল। এরপরে আমরা পরিপক্কতা পর্যায়। আর তোমাদের বাড়ির কাছে কুইজ প্রশ্নগুলো এবং তোমরা যে চিহ্নিত চিত্র, এই চিহ্নিত চিত্র আঁকা শিখবে। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল এবং আগামী ক্লাস করার জন্য আমন্ত্রণ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।